যাদের শাহাদাতের মাধ্যমে, যাদের জীবনের উৎসর্গ হওয়ার মাধ্যমে, যাদের পঙ্গু হওয়ার মাধ্যমে আজকে আমরা আজাদী পেয়েছি, আজকে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি, তাদেরকে যেন আমরা ভুলে না যাই, তাদেরকে যেন আমরা সবসময় শ্রদ্ধার আসনে রাখি, তাদের আকাঙ্ক্ষা, তাদের যে স্পিরিট, সেটা যেন আমরা সব সময় ধারণ করি। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের শিক্ষার্থীদেরকে নিয়ে নবীনবরণ অনুষ্ঠানে আমরা উপস্থিত হতে পেরেছি, আলহামদুলিল্লাহ। লাখ লাখ সালাম পেলাম করছি বিশ্ব মুক্তিত কায়নাত মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার আনিত বিধান প্রতিষ্ঠা করার জন্য আমাদের সব ধরনের কর্মসূচি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমি যে ক্যাম্পাসে দাঁড়িয়ে কথা বলছি, শহীদদের রক্ত এই ক্যাম্পাসে লেগে আছে। এমন একটি ক্যাম্পাস, যে ক্যাম্পাস সবসময় ফেসিবাদের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে চোখে চোখে কথা বলেছে। ছোটবেলা থেকেই আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ত্যাগ এবং কোরবানির গল্পগুলো শুনে আমরা অনুপ্রাণিত হয়েছি, মোটিভেটেড হয়েছি। দিনটি ছিল বৃহস্পতিবার, সদর চাঁদপাড়া বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের নবীনবরণ। বহু আসলে ক্যাম্পাসে পা রেখেছিল প্রথম বর্ষের শিক্ষার্থীরা। চোখের সাথে তখন ঘটে গিয়েছিল ইতিহাসের একটি বড় পরিচিত ন্যাক্কারজনক হামলা। প্রথম বর্ষের শিক্ষার্থীদেরকে নিয়ে ইসলামী ছাত্র শিবির রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা 1982 সালে 11 মার্চ নবীনবরণ প্রোগ্রামের আয়োজন করেছিল। আজকের মতো এই ধরনের নবীনবরণ অনুষ্ঠানে সেদিন শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্ততার সাথে এসেছিল, কিন্তু সেদিন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সন্ত্রাসীরা, বাংলাদেশে যারা কালচার প্রতিবাদ দায়ের করেছে, ছাত্রপন্থী ছাত্র ইউনিয়নের সন্ত্রাসীরা সেদিন ইসলামী ছাত্র শিবিরের নবীনবরণ এই আয়োজনকে বন্ধ করে দিয়েছিল। এবং যারা আয়োজন করেছিল ইসলামী ছাত্র শিবিরের শিক্ষার দায়িত্বশীল, সেদিন ইসলামী ছাত্র শিবিরের 4 জন ভাইকে শহীদ করেছিল। শহীদ সাবির, শহীদ হামিদ, শহীদ আয়ুব এবং শহীদ জব্বার। ইসলামী ছাত্র শিবির প্রতিষ্ঠিত হয়েছিল 1977 সালে 6 ফেব্রুয়ারি। প্রতিষ্ঠার মাত্র 5 বছরে প্রথম শহীদ এই রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে। এবং এরপর থেকে এই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ইসলামী ছাত্র শিবিরের উপর এই কালচারাল ফ্যাসিস্টরা বিভিন্ন সময়ে আমাদের অসংখ্য ভাইকে শহীদ করেছে, নির্মম নির্যাতন করেছে। 1988 সালে রাবির আব্দুল লতিফ হল শাখা শিবিরের সভাপতি আসলাম ভাইকে রোমের ঢুকে নির্মমভাবে নির্যাতন করে তাকে শহীদ করে। পরবর্তীতে জোয়ার নামাজ পড়তে যাওয়ার সময় শিবির কর্মী আকবর আলীকে শাহ মাকবুল হলের সামনে ঘেরাও করে চাপাতি দিয়ে কুপিয়ে শহীদ করে। এরপর 1989 সালে ইসলামী ছাত্র শিবিরের দায়িত্বশীল তুতাকে আঘাত করে তার নাক ফাটিয়ে দিয়েছিল। 1990 সালে শিবির নেতা খলিলকে সন্ত্রাসী ছাত্রলীগ, কালচারাল ফ্যাসিস্ট, ছাত্র ইউনিয়ন, বিপ্লবী ছাত্রপন্থী, বামপন্থীরা ইসলামী ছাত্র শিবিরের নবীনবরণে হামলা করে এবং সেখানে শিবির নেতা খলিল সহ অসংখ্য ভাইকে শহীদ করেছিল এবং আহত করেছিল। এভাবে আমরা দেখতে পাই ইসলামী ছাত্র শিবিরের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সেক্রেটারি শরীফুজ্জামান নোমানীকে ছাত্রলীগের সন্ত্রাসীরা দিনে দুপুরে কপি শহীদ করেছিল, হত্যা করেছিল 13 মার্চ 2009 সালে। ইসলামী ছাত্র শিবিরের উপর রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার উপর ইতিহাসের বর্ণচিত মিডিয়া ট্রায়াল হয়েছিল। আপনারা জানেন, আপনাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রফেসর তাহের, ওনাকে আরেকজন শিক্ষককে হত্যা করেছিল প্রফেসর মহিউদ্দিন নামে, কিন্তু দায় দিয়ে দেওয়া হয় ইসলামী ছাত্র শিবিরের উপর। তৎকালীন ইসলামী ছাত্র শিবিরের সভাপতি সালাহি ভাইকে অভিযুক্ত করে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। এবং ওই সময় আমরা দেখতে পেয়েছি বাংলাদেশের মিডিয়া, প্রথম আলো এবং ডেইলি স্টার, তারা মোটা হেডলাইন করে ফ্রন্ট লাইনে শিবিরের উপর দায় দিয়েছিল। তারা 12 বছর ইসলামী ছাত্র শিবিরের উপর মিডিয়া সন্ত্রাস চালানো হয়েছিল, কিন্তু পরবর্তীতে দেখা যায় এই হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল তার আর্মি সহকর্মী প্রফেসর মহিউদ্দিন। আমরা একই সাথে আমাদের এই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি, ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রের সভাপতি দেলাওয়ার হোসেন ভাইয়ের উপর
রাষ্ট্রের নির্যাতন নিষ্পেষণ দেখেছি। টানা 57 দিন ওনাকে রিমান্ডে দেওয়া হয় এবং ইসলামী বিশ্ববিদ্যালয়ে একই সাথে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি ডক্টর শফিকুল ইসলাম মাসুদের উপরে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে বর্বরচিত নির্যাতন নিষ্পেষণ দেখেছি। ইসলামী ছাত্র শিবিরের প্রতিষ্ঠার পর থেকে পুরো ফেসিবাদী সময় এবং ফেসিবাদ পরবর্তী এই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অবদান বাংলাদেশের মানুষ আজীবন শ্রদ্ধার সাথে স্মরণ রাখবে এবং একই সাথে আজকে আমরা যে আজাদি পেয়েছি এই জুলাই বিপ্লবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আমরা অপর ভূমিকা দেখতে পেয়েছি। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দায়িত্বশীল এবং জনশক্তিরা সকল শিক্ষার্থীদেরকে সাথে নিয়ে আন্দোলনের নেতৃত্ব দিয়েছে। আর যখন আন্দোলন স্থগিত করে দেওয়া হয়েছিল 29 জুলাই, 30 জুলাই বাংলাদেশের সবচেয়ে বড় যে মিছিলটা হয়েছিল সেটা হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়। সেদিন বাংলাদেশে আর কোনো জায়গায় মানুষ নামে নাই, কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, শিক্ষকরা এবং আমাদের মহানগর দায়িত্বশীল শহীদ আলী রায়হান তারা রাস্তায় নামার পরে সারা দেশের মানুষ উজ্জীবিত হয়েছিল। তখন আবার নতুন আন্দোলন পুনরুজ্জীবিত হয়েছিল এবং এই জুলাই বিপ্লবে আমাদের রাজশাহী মহানগর শাখার সেক্রেটারি বা ইসলামী ছাত্র শিবিরের সাংগঠনিক সম্পাদক শহীদ আলী রায়হান তার জীবন উৎসর্গ করে দিয়েছে এবং এই ফেসিবাদী ব্যবস্থাকে বিরোধ করার জন্য এবং নতুন বাংলাদেশ নির্মাণ করার জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এবং রাজশাহী মহানগর শাখার এবং রাজশাহীর সর্বস্তরের মানুষের আমরা অগ্রণী ভূমিকা দেখতে পেয়েছি। সেখানে আমরা আজকে শ্রদ্ধার সাথে সকল আজাদী আন্দোলনের সকল শহীদদের এবং ইসলামী ছাত্র শিবিরের সকল শহীদদের শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আমি এতগুলো গল্প বলার মূল কারণ হচ্ছে আমাদের এই স্মৃতিগুলো বারবার স্মরণ করা দরকার। আমাদের হিরোদেরকে আমাদের চেনা দরকার। আমরা বাঙালি হচ্ছে আত্মবিস্মৃত, আমরা আমাদের হিরোদেরকে বলে যাই যাদের রক্তের মাধ্যমে, যাদের শাহাদাতের মাধ্যমে, যাদের জীবনের উৎসর্গ হওয়ার মাধ্যমে, যাদের পঙ্গ হওয়ার মাধ্যমে আজকে আমরা আজাদী পেয়েছি, আজকে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। তাদেরকে যেন আমরা ভুলে না যাই, তাদেরকে যেন আমরা সবসময় শ্রদ্ধার আসনে রাখি, তাদের আকাঙ্ক্ষা, তাদের যে স্পিরিট সেটা যেন আমরা সব সময় ধারণ করি। আজকে আপনারা যারা ফার্স্ট ইয়ার শিক্ষার্থীরা আছেন, খুনি হাসিনা, নিষিদ্ধ হয়েছে ছাত্রলীগ এবং তার পেটোয়া বাহিনী, বিশ্ববিদ্যালয় প্রশাসন বাংলাদেশের প্রতিটি ক্যাম্পাসকে একটা কনসালটেশন ক্যাম্প করেছিল। গণরোগ গ্যাস্ট্রন কালচারের মাধ্যমে শিক্ষার্থীদের মৌলিক অধিকার হরণ করেছিল। এই ক্যাম্পাসের মধ্যে কেউ ইসলাম চর্চা করতে পারতো না। কেউ যখন ইসলাম চর্চা করতো, কেউ যদি নামাজ পড়তো, কেউ যদি সিরাতের উপর আলোচনা করতো, কেউ যদি আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা বলতো, তখন তাকে বিভিন্নভাবে ট্যাগিং করা হতো। তাকে জঙ্গি ট্যাগ দিয়ে তার উপর জুলুম করাকে বৈধ দেওয়া হয়েছিল। আজকে এই জুলাই বিপ্লবের মাধ্যমে আমাদের 2000 ভাই বোনের শাহাদাতের মাধ্যমে এবং 40,000 আমাদের ভাই বোনের গাজী হওয়ার মাধ্যমে আজকে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। এবং আমাদের ইসলামী ছাত্র শিবিরের সে 1982 সাল থেকে শাহাদাতের যে সিলসিলা, তাদের যে আত্মত্যাগ, তাদের যে স্যাক্রিফাইস এবং অসংখ্য ভাইয়ের পঙ্গু হওয়ার মাধ্যমে, গুম হওয়ার মাধ্যমে এবং অসংখ্য ভাইয়ের ক্যারিয়ার স্যাক্রিফাইসের মাধ্যমে আজকে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। সুতরাং আমরা যেন সবসময় এই মানুষদের কথাগুলো যেন শ্রদ্ধার সাথে স্মরণ রাখি এবং একই সাথে এই যে নতুন বাংলাদেশ পেয়েছি, এই নতুন বাংলাদেশ, নতুন ক্যাম্পাসে শিক্ষার পরিবেশ, এই শিক্ষার পরিবেশকে অটুট রাখার জন্য আমরা যেন সবসময় ঐক্যবদ্ধভাবে আমরা কাজ করি। আমরা কি পারবো ঐক্যবদ্ধভাবে কাজ করার? এখানে যারা প্রথম বর্ষের শিক্ষার্থীরা আছেন, আপনারা যদি এই জায়গায় ঐক্যবদ্ধ হন, ক্যাম্পাসে আর কখনো কোনো ফেসিবাদ কায়েম হতে দিব না। ক্যাম্পাসে আর কখনো কাউকে জুলুমের শিকার হতে দিব না। ক্যাম্পাসে কাউকে কখনো বৈষম্যের শিকার হতে দিব না। ক্যাম্পাসে কোনো নিপীড়ন হতে দিব না। এভাবে যদি আমরা সবাই এই গণরোগ গ্যাস্ট্রনের বিরুদ্ধে, টেন্ডারবাজির বিরুদ্ধে, চাঁদাবাজির বিরুদ্ধে আমরা যদি সবসময় ঐক্যবদ্ধ থাকি, তাহলে বাংলাদেশে এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আর কখনো ফেসিবাদ ফিরে আসবে না। আর কখনো আমার কোনো ভাইকে তার জীবন দিতে হবে না। আর কোনো ভাই অথবা বোন তার মেধা এবং যোগ্যতা থাকার পরেও সে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অথবা তার নিয়োগ থেকে তাকে বাদ দেওয়া হবে না। তো এই কারণে আমি আজকে এখানে যারা উপস্থিত আছেন, প্রথম বর্ষের শিক্ষার্থী, আপনাদেরকে আমি অনুরোধ করবো ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা সবসময় অন্যায়ের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ জারি রাখতে হবে, ইনসাফের পক্ষে সবসময় আমাদের কথা বলতে হবে। আমরা যদি এভাবে সর্বত্র হতে পারি, তাহলে ইনশাআল্লাহ বাংলাদেশে আর কখন ফেসিবাদ ফিরে আসবে না। আপনারা কি পারবেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। দ্বিতীয়ত, আজকে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির আপনাদেরকে নিয়ে নবীনবরণ আয়োজন করছে।
প্রথম বর্ষের শিক্ষার্থীদেরকে নিয়ে। ইসলামী ছাত্র শিবির প্রতিষ্ঠার পর থেকে আমরা আমাদের বিষয়ের মধ্যে বলেছি সৎ বক্ষ আদর্শ দেশপ্রেমিক নাগরিক তৈরি করতে চাই। আমরা ট্রু প্যাট্রিয়টিক ইয়ং লিডারশিপ চাই। আজকে বাংলাদেশের স্বাধীনতা 54 বছর আমরা পার করছি, বাংলাদেশের মানুষের মুক্তি আসে না। মুক্তি না আসার কারণ হলো এখানকার যে ইয়ংরা আছে তাদেরকে যেভাবে প্রস্তুত করা দরকার, তাদেরকে যেভাবে ভিশন দেওয়া দরকার, সেটা আমরা দিতে ব্যর্থ হয়েছি। আমাদের যে শিক্ষা ব্যবস্থা, এই শিক্ষা ব্যবস্থা সেটা ব্রিটিশরা যে শিক্ষা ব্যবস্থা দিয়ে গেছে, সেই শিক্ষা ব্যবস্থা এখানে পুনঃস্থাপন করা হয়েছে। এবং এখানকার যতগুলো কমিশন হয়েছে শিক্ষা ব্যবস্থা, এই সবগুলোই ভারতের প্রেসক্রিপশন হয়েছে, ভারতের শ্যাডো এডুকেশন সিস্টেম হয়েছে। যে কারণে এখান থেকে শিক্ষিত হয়ে তারা গ্রাজুয়েট হচ্ছে, কিন্তু এই গ্রাজুয়েট হয়ে তারা সমাজের কল্যাণের কারণ হতে পারছে না, মানুষের মুক্তির কারণ হতে পারছে না। শিক্ষিত হচ্ছে, শিক্ষিত হয়ে বেকার হচ্ছে, অথবা শিক্ষিত হয়ে বিভিন্ন প্রফেশনে যাচ্ছে, সেই প্রফেশনে গিয়ে সে দুর্নীতি করছে, সে দেশকে বিক্রি করে দিচ্ছে, সে মানুষের উপর জুলুম করছে। তো সেই জায়গা থেকে ইসলামী ছাত্র শিবির আমাদের যে 5 দফা কর্মসূচি, তার মধ্যে অন্যতম একটি কর্মসূচি হচ্ছে শিক্ষা ব্যবস্থার বৈপ্লবিক পরিবর্তন সাধন। এবং সেই শিক্ষা ব্যবস্থার বৈপ্লবিক পরিবর্তন সাধন করার জন্য ইসলামী ছাত্র শিবির প্রতিষ্ঠার পর থেকে কাজ করে যাচ্ছে। ইসলামী ছাত্র শিবির প্যারালাল একটা এডুকেশন সিস্টেম চালু করেছে। শিক্ষা ব্যবস্থার রূপরেখা কেমন হওয়া দরকার সেটা জাতির কাছে হাজির করেছে। এবং বিপ্লব পরবর্তী আমরা সরকারের কাছে ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে 30 দফা শিক্ষা ব্যবস্থা সংস্কারের প্রস্তাবনা আমরা হাজির করেছি। এবং ইসলামী ছাত্র শিবির আমরা দেখিয়েছি আমাদের এই দেশের তরুণদের কিভাবে প্রস্তুত করা দরকার। আজকে ইসলামী ছাত্র শিবির যে আয়োজনগুলো করছে, সেই আয়োজনগুলো কিন্তু রাষ্ট্রে করা দরকার। আজকে ইসলামী ছাত্র শিবির তরুণদেরকে নিয়ে সায়েন্স ফেস্ট করছে, কারণ আপনি দেখতে পাবেন আজকে 21শ শতাব্দী, এই 21শ শতাব্দীতে সারা বিশ্বে তারা সায়েন্স, টেকনোলজি, ইনোভেশন, ক্রিয়েশনের মাধ্যমে সারা বিশ্বব্যাপী তরুণরা নেতৃত্ব দিচ্ছে। কিন্তু বাংলাদেশের এত সম্ভাবনা তরুণ থাকার পরও তাদেরকে যথাযথভাবে গ্রুমিং করতে না পারার কারণে এই তরুণরা যেভাবে নেতৃত্ব দেওয়া দরকার সেভাবে নেতৃত্ব দিচ্ছে না। আমাদের জিডিপি যেভাবে বাড়া দরকার সেভাবে বাড়ছে না। তো সেই জায়গা থেকে ইসলামী ছাত্র শিবির আজকে তরুণদেরকে নিয়ে সায়েন্স ফেস্ট আয়োজন করছে। যারা কমার্সের স্টুডেন্ট আছে তাদেরকে নিয়ে বিভিন্ন ধরনের উদ্যোক্তা, তাদেরকে নিয়ে বিভিন্ন ধরনের ইনোভেশন ফেয়ার আয়োজন করছে। যারা আর্টসের স্টুডেন্ট তাদেরকে নিয়ে বিভিন্ন ধরনের কালচারাল ফেস্ট প্রতিনিয়ত ইসলামী ছাত্র শিবির আয়োজন করছে। এবং ইসলামী ছাত্র শিবির এই বছরে যদি 9 বর্ষে আপনারা প্রফেশনাল দেখেন, সেই 9 বছরের প্রফেশনাল মধ্যে আমরা দেখিয়েছি ইসলামী ছাত্র শিবিরের ভাবনা কি, চিন্তা কি। 21শ শতাব্দীতে আমরা যদি নেতৃত্ব দিতে চাই, আমাদের কোন কোন জায়গায় উৎকর্ষ সাধন করা দরকার, আমাদের প্রযুক্তিগত জায়গায় কিভাবে আমরা নেতৃত্ব দিতে পারি, আমাদের চিকিৎসা জায়গায় সকল সিন্ডিকেটকে ভেঙে দিয়ে কিভাবে আমরা একটা বিপ্লব সাধন করতে পারি, আমাদের কৃষির জায়গায় কিভাবে একটা কৃষি বিপ্লব করতে পারি, আমাদের যে জ্বালানির সম্ভাবনা আছে সেটাকে কিভাবে আমরা কাজে লাগাতে পারি। একই সাথে আমাদের পররাষ্ট্র থেকে শুরু করে আমাদের শিক্ষা ব্যবস্থা, এই সব কিছুকে কিভাবে নতুনভাবে ভেবে সাজানো যায় সেটার প্রস্তাবনা আমরা দিয়েছি। এবং বাংলাদেশের যে অপার সম্ভাবনা, সেই সম্ভাবনার খাতগুলো আমাদের গ্লো ইকোনমি থেকে শুরু করে পর্যটন খাত, শিল্প থেকে শুরু করে এই সকল সম্ভাবনাগুলো আমরা দেখানোর চেষ্টা করেছি। তো আজকে রাষ্ট্র ব্যক্ত হয়েছে ইসলামী ছাত্র শিবির তার জায়গা থেকে সকল বিশ্ববিদ্যালয়ে, বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানে ইসলামী ছাত্র শিবির দেখিয়েছে কিভাবে একটি রাষ্ট্র এবং তরুণদেরকে প্রস্তুত করতে হয়, তরুণদেরকে কিভাবে রাষ্ট্রের প্রতি দায়বদ্ধতা তাদের মধ্যে তৈরি করে দিতে হয়, তাদেরকে কিভাবে সৎ আদর্শ দেশপ্রেমিক নাগরিক হিসাবে তৈরি করতে হবে। তো সে কারণে আমি আপনাদেরকে অনুরোধ করবো ইসলামী ছাত্র শিবির যে অসাধারণ প্রস্তাবনা, সেই প্রস্তাবনাগুলো একটু আপনারা জানার চেষ্টা করবেন। এবং ইসলামী ছাত্র শিবির আজকে আপনাদেরকে নিয়ে আয়োজন করেছে ইসলাম ছাত্র শিবির যোগ করার জন্য না। ইসলাম ছাত্র শিবির চায় বাংলাদেশের যে তরুণ প্রজন্ম আছে তারা দেশকে ভালোবাসো, তারা সব দক্ষ হিসেবে গড়ে উঠো, তারা ট্রু প্যাট্রিয়টিক ইয়ং হিসেবে তারা গড়ে উঠো, তারা আগামী বাংলাদেশের নেতৃত্ব দেবে, তার জোড়ায় আকাঙ্ক্ষাকে ধারণ করো। এইটা যদি করতে পারে তাহলে ইসলাম ছাত্র শিবিরের যে মূল উদ্দেশ্য, মূল যে মিশন সেটা বাস্তবায়ন এবং সেটা সম্ভব ইনশাআল্লাহ। ইসলাম ছাত্র শিবির সেটাই চাই।